আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমার আজকের অনলাইন ক্লাসে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং আমার অনলাইন ক্লাসটি উপভোগ করছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের উদ্দেশ্যে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রিন্সিপালস অফ ফিনান্সের একটি অধ্যায় ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স অধ্যায়ের দুটি ক্লাস আমি ইতিপূর্বে নিয়েছি। আজকে তৃতীয় পর্বে ক্লাস শুরু করব। শুরুতে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমি শুরু করছি। আজকের আমাদের যেই বিষয়টি আমরা ক্লাস নিব, যদিও আমরা প্রিন্সিপালস অফ ফিনান্স উল্লেখ করেছি, আমি বেসিক্যালি এই অধ্যায়টি তোমাদের অনার্সের সব ইয়ারে আছে। প্রিন্সিপালস অফ ফিনান্স এই নামে অনার্স ফার্স্ট ইয়ারে এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে আছে, আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হিসাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারে এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারে আছে। পাশাপাশি থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইন ইংলিশ এই অধ্যায়েও বাজেটারি কন্ট্রোলের সাথে এই ক্যাপিটাল বাজেটিংটি রয়েছে এবং এই আলোচনাগুলো এখানকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কমন আসে পরীক্ষায় যে অঙ্কটি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ সবচেয়ে বেশি কমন আসে কোনটি। এর আগে আমরা একটু আবার রিমাইন্ড দিব, তোমরা যা শিখেছ সেই বিষয়গুলো আমরা একটু রিমাইন্ডে আসব। প্রথমে আমরা শিখেছি পে ব্যাক পিরিয়ড, এটিকে সংক্ষেপে বলা হয় পিবিপি। তারপরে আমরা শিখেছি অ্যাভারেজ রেট অফ রিটার্ন অথবা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। তারপরে আমরা যেটি শিখেছি সেটি এখানে আসে নাই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ ROI। এরপরে আমরা শিখেছি নেট প্রেজেন্ট ভ্যালু। তারপরে আমরা শিখেছি প্রফিটেবিলিটি ইন্ডেক্স এবং নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটি হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে হাই লেভেলের অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক পরীক্ষায় বেশি আসে। আর বিশেষ করে যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আসো, তোমাদের জন্য এটি বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় IRR আসার বেশি সম্ভাবনাটা খুব বেশি। সো তোমরা খুব মনোযোগিতার সাথে আজকের ক্লাসটি উপভোগ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের যে বিষয়গুলো লার্নিং আউটকামস অর্থাৎ শিক্ষণ ফল হিসেবে রয়েছে, ডিফাইন ইকুয়েশন অফ ক্যাপিটাল বাজেটিং টেকনিক অর্থাৎ মূলধন বাজেটিং কৌশলের কিছু ইকুয়েশন সম্পর্কে আমরা আলোচনা করব। যে বিষয়গুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে অঙ্কের মাধ্যমে, আজকে একটু থিওরিক্যাল বিষয়টা আমরা রিমাইন্ডে নিব, তাতে তোমাদের সুবিধা হবে। ডিফাইন IRR, আমরা IRR সম্পর্কে বিশ্লেষণ করব সংক্ষেপে। ক্যালকুলেট অফ IRR, অর্থাৎ আমরা IRRটা নির্ণয় করতে শিখব ইনশাআল্লাহ। তোমরা যদি খুব মনোযোগের সাথে খেয়াল করো তাহলে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। এখানে দেখো আমরা তিনটি ইকুয়েশন উল্লেখ করেছি। প্রথমে দেখো, নেট ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করার পরে ক্যাশ ফ্লো হয়। এটি একটু গুরুত্বপূর্ণ টার্মস, এটি একটু মনোযোগের সাথে খেয়াল করো। নেট ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে ক্যাশ ফ্লো হয়। দেখো, নিট লাভ আর নগদ প্রবাহ কিন্তু এক বিষয় নয়। নিট লাভ হচ্ছে তুমি টোটাল তোমার সারা বছরে যে আয় হচ্ছে সে আয় থেকে তুমি যে খরচ বাদ দেওয়ার পরে যে টাকাটি অবশিষ্ট থাকে সেটিকে বলা হবে নিট লাভ বা নেট ইনকাম। তুমি অনেক সময় বাকিতে বিক্রি করতে পারো, তোমার কোনো আয় বাকিতে সম্পন্ন হতে পারে, তোমার কোনো খরচও বাকিতে সম্পন্ন হতে পারে। এজন্য নেট ইনকাম যে পরিমাণ টাকা দেওয়া আছে এর মানে এই নয় যে নেট ইনকামের টাকাটা কমপ্লিট তোমার কাছে নগদ আছে। অর্থাৎ তোমার নগদ টাকার পরিমাণ নেট ইনকামের সমান অথবা অসমান, এটি কোনোটি বলা যাবে না। এজন্য আমাদেরকে বেসিক্যালি ক্যাশ ফ্লো নির্ণয় করার জন্য নেট ইনকামের সাথে নর্মালি একটা বিষয় আমরা যোগ করি, সেটি হচ্ছে কি
ডেপ্রিসিয়েশন। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু তোমাদের উদ্দেশ্যে বলছি। যেমন মনে করো তোমার প্রতিষ্ঠানের নিট লাভ 2 লক্ষ টাকা, তাহলে নিট লাভ 2 লক্ষ টাকা এর মানে এই নয় যে তোমার 2 লক্ষ টাকা তোমার হাতে আছে। কারণ এই যে আমি বললাম কিছু আয় আছে বাকিতে হতে পারে, কিছু খরচ বাকিতে হতে পারে, কিছু অনগদ খরচ থাকতে পারে, যে সকল খরচগুলো নগদেও না বাকিতেও না, অর্থাৎ যে সকল খরচের কারণে কোনো প্রকার নগদ টাকার পরিমাণ আমরা ত্যাগ করা লাগেনি বা নগদ টাকা পরিশোধ করা লাগেনি, এই ধরনের খরচ থাকতে পারে। তাহলে দেখো, আমি যদি তোমাকে বলি তোমার নেট ইনকাম কত, 2 লক্ষ টাকা, স্বাভাবিক সেন্সে তোমাকে যদি প্রশ্ন করি তোমার কাছে এই মুহূর্তে নগদ কত টাকা আছে, তুমি স্বাভাবিক সেন্সে জবাব দিবা স্যার আমার কাছে এখন 2 লক্ষ টাকাই আছে। কিন্তু যদি আমি তোমাকে একটু স্মরণ করিয়ে দিই যে তুমি এই বছর তোমার যে খরচ দেখিয়েছিলে, খরচের মধ্যে 50,000 টাকা তুমি অবশ্যই দেখিয়েছিলে, ডেপ্রিসিয়েশন দেখিয়েছিলে। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কি, প্রতিষ্ঠানের ব্যবহার দীর্ঘদিন প্রতিষ্ঠানের কোনো স্থায়ী সম্পদ ব্যবহারজনিত খরচের আর্থিক মূল্যকে ডেপ্রিসিয়েশন বা অবশ্যই বলা হয়। তাহলে আমি যদি তোমাকে স্মরণ করিয়ে দিই, দেখো তুমি 50,000 টাকা খরচ দেখিয়েছিলে, সেই 50,000 টাকাটা কি তুমি কাউকে পরিশোধ করছো, নাকি ওই টাকাটা এখন তোমার কাছে আছে? তুমি বলবা স্যার এই টাকাটাও আমার কাছে আছে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি তোমার কাছে নগদ এই মুহূর্তে কত টাকা আছে, তুমি এবার বলবা না স্যার তাহলে আমার কাছে এখন আড়াই লক্ষ টাকা আছে, 2,50,000 টাকা আছে। কিভাবে বলবা? স্যার আমার কাছে নিট লাভের 2 লক্ষ টাকা আছে, পাশাপাশি অবশ্যই যে বাদ দিয়েছিলাম, অবশ্যই বাদ দিয়ে টাকাটা আমি আলাদাভাবে রেখেছিলাম, কিন্তু অবশ্যই টাকাটা আমি পরিশোধ করা লাগেনি, কারণ সম্পত্তি যখন ক্রয় করেছি তখন পরিশোধ করেছি, কিন্তু এখন অবশ্যই জন্য আমি কোনো খরচ যদিও প্রদর্শন করেছি কিন্তু কোনো নগদ টাকা দিতে হয়নি। সো আমার নেট ইনকাম যদিও 2 লক্ষ টাকা, কিন্তু আমার ক্যাশ ফ্লো নগদ প্রবাহের পরিমাণ 2,50,000 টাকা, কারণ হচ্ছে নেট ইনকামের সাথে আমি 50,000 টাকা অবশ্যই যোগ করেছি। তাহলে দেখো নেট ইনকাম আবার 2 ধরনের, তাহলে নেট ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে ক্যাশ ফ্লো বের হয়। একইভাবে যদি বলি ক্যাশ ফ্লো থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে নেট ইনকাম বের হয়। এবার দেখো নেট ইনকাম 2 ধরনের, নেট ইনকাম বিফোর ট্যাক্স আর নেট ইনকাম আফটার ট্যাক্স। তাহলে এই যে দেখো নেট ইনকাম বিফোর ট্যাক্সের আরেকটি প্রচলিত নাম যেটি আমরা এই অধ্যায়ে বেশি ব্যবহার করে থাকি, নেট ইনকাম বিফোর ট্যাক্সের আরেক নাম হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স বা সংক্ষেপে ইবিটি। আর নেট ইনকাম আফটার ট্যাক্সের আরেক নাম হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, সংক্ষেপে ইএটি। তারপর দেখো আমরা এই কিছু ইকুয়েশন যেগুলো আলোচনা করতেছি, সেই 3টি ইকুয়েশন আমরা ইতিমধ্যে তোমাদের সামনে আলোচনা করেছি ভালোভাবে। তারপরে দেখো এবার দেখো যেহেতু নেট ইনকামটা 2 ধরনের, আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স, তাহলে আমরা নেট ইনকামের সাথে যদি ডেপ্রিসিয়েশন যোগ করি, নেট ইনকামটা যদি বিফোর ট্যাক্স হয়, আর্নিং বিফোর ট্যাক্স হয়, তাহলে এটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে হবে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। আর তাহলে আমরা কি পেলাম, আর্নিং বিফোর ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বের হয়। তেমনইভাবে সেই ইকুয়েশনকে যদি আমরা মিলিয়ে বলি সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আর্নিং বিফোর ট্যাক্স বের হবে। আবার যেহেতু আমরা বলেছি নেট ইনকাম 2 ধরনের বা আর্নিং 2 ধরনের, আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স, তাহলে আর্নিং আফটার ট্যাক্স যখন হবে, আর্নিং আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হবে। আবার একইভাবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে আর্নিং বিফোর ট্যাক্স হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি বিষয় খেয়াল করতে হবে, যদি কোনো অঙ্কে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সরাসরি দেয়া থাকে তাহলে বুঝতে হবে তোমার এখানে ক্যালকুলেশনগত অনেক কাজ কমে গেছে, তুমি ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক এগিয়ে আছো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া থাকলে। আর ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স যদি দেওয়া থাকে অবশ্যই তোমাকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করতে হবে কোন কোন জায়গায় তোমার ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স লাগবে। যখন তুমি এনপিভি বের করবে, যখন তুমি পিআই বের করবে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যখন তুমি এনপিআই বের করবে, আর যখন তুমি আইআরআর বের করবে। আবার প্রথমে আমরা যেটি বলেছি পিভিপি, তাহলে পিভিপি, এনপিভি, পিআই,
এনপিআই এবং আইআরআর নির্ণয় করার ক্ষেত্রে তোমার অবশ্যই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অর্থাৎ সিএফএটি লাগবে। তাহলে যদি সিএফবিটি দেওয়া থাকে আমাদের প্রশ্নে, তাহলে আমরা সিএফএটি নির্ণয় করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল আলোচ্য বিষয়টি হচ্ছে আইআরআর। এটিকে বিস্তারিতভাবে বলা হয় ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন, যদি আমরা এটিকে বাংলায় বলি আন্ত আয় হার। আন্ত আয় হার। তাহলে দেখো, এই যে ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটি সম্পর্কে একটি সুন্দর সংজ্ঞা ইংরেজিতে দেওয়া হয়েছে, পাশাপাশি আমরা বাংলা সংজ্ঞাটিও বলবো। দেখো, ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ ইন্টারেস্ট রেট। ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে একটি সুদের হার এট হুইচ, যেখানে দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ফ্লো ফ্রম এ প্রজেক্ট অর ইনভেস্টমেন্ট ইকুয়াল জিরো। অর্থাৎ যেখানে যে কোনো প্রজেক্টে, যে কোনো প্রকল্পের নগদ প্রবাহের বর্তমান মূল্য হবে জিরো। এটাই নগদ প্রবাহের বর্তমান মূল্য কি হবে? জিরো হবে, অথবা ইনভেস্টমেন্টের সমান হবে। তাহলে আবার দেখো, ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ দ্য ইন্টারেস্ট রেট এট হুইচ দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ফ্লো, সকল নগদ প্রবাহের বর্তমান মূল্য, সেই নগদ প্রবাহ যদি বোথ পজিটিভ এন্ড নেগেটিভ, নগদ প্রবাহ যদি পজিটিভ হোক নেগেটিভ হোক যেটাই হোক, ফ্রম এ প্রজেক্ট, একটি প্রকল্প থেকে, অর ইনভেস্টমেন্ট বা কোনো বিনিয়োগ থেকে, ইকুয়াল জিরো, অর্থাৎ এটি কী হবে? জিরো হবে। আবার বলা আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ ইউজ টু ইভ্যালুয়েট দ্য অ্যাট্রাকটিভনেস অফ এ প্রজেক্ট অর ইনভেস্টমেন্ট। এই ইন্টারনাল রেট অফ রিটার্নটি ব্যবহার করা হয় কোনো প্রজেক্ট অথবা বিনিয়োগের আকর্ষণীয়তা নির্ণয় করার জন্য। কোনো প্রকল্প বা বিনিয়োগের আকর্ষণীয়তা নির্ণয় করার জন্য আমরা এই বিষয়টি ব্যবহার করে থাকি। তাহলে আমরা যদি বাংলায় বলি, আন্ত আয় হার হচ্ছে এমন একটি সুদের হার বা এমন একটি হার যে হারের বর্তমান মূল্য বিনিয়োগের সমান হয় অথবা নিট বর্তমান মূল্য জিরো হয়। যদি এটাকে আমি আরও একটু ভিন্নভাবে বিশ্লেষণ করতে চাই, আইআরআর হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, হচ্ছে এমন একটি হার যে হার দিয়ে কোনো প্রকল্পের ভবিষ্যৎ আন্তঃপ্রবাহকে বাট্টাকরণ করা হলে তা বিনিয়োগের কী হবে? সমান হবে। তা বিনিয়োগের সমান হবে। আচ্ছা, আমরা এবার আমাদের সরাসরি অঙ্কে চলে যাই। তোমাদের 2017 সালের ন্যাশনাল ইউনিভার্সিটির একটি কোশ্চেন আমরা আজকে সলিউশন করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসটি উপভোগ করছো, তোমরা তোমাদের বই থেকে 2017 সালের প্রশ্নটি বের করে ঝটফট তোমরা অঙ্কটি করা শুরু করতে পারো, অথবা আমার এখানে স্লাইডে আমি মূল ইনফরমেশনগুলো আবার বলবো, তোমরা এগুলো লিখে নিতে পারো। এখানে বলা আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ এ প্রজেক্ট, কোনো একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ইজ টাকা 1,20,000, 1,20,000 টাকা। লাইফ অফ প্রজেক্ট ইজ 5 ইয়ার, প্রকল্পের আয়ুষ্কাল হচ্ছে কয় বছর? 5 বছর। ক্যাশ ইনফ্লো ইন ফার্স্ট ইয়ার, প্রথম বছরের নগদ প্রবাহ, দ্বিতীয় বছরের নগদ প্রবাহ, তৃতীয় বছর, চতুর্থ বছর এবং পঞ্চম বছরের নগদ প্রবাহ। আর টাকা 50,000, 48,000, 30,000, 42,000 and 20,000 রেসপেক্টিভলি। যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বছরের নগদ প্রবাহগুলো দেওয়া আছে কত? 50,000, 48,000, 30,000, 42,000 এবং 20,000। কস্ট অফ ক্যাপিটাল, মূলধন ব্যয়ের হার 15%। তাহলে দেখো, কস্ট অফ ক্যাপিটালটা আমাদের এই ক্যালকুলেশনের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের এই মানে ক্যাপিটাল বাজেটিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্মস, কস্ট অফ ক্যাপিটাল। তাহলে কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন ব্যয়ের হার, অর্থাৎ আমরা মূলধন যে হারে মূলধন সংগ্রহ করি বা সুদের হার, এই কস্ট অফ ক্যাপিটালটার মূল কাজ হচ্ছে ডিসকাউন্টিং করা, বাট্টাকরণ করা। এই কস্ট অফ ক্যাপিটালটা তোমাদের হোল ফিনান্সে বিভিন্ন নামে থাকবে। কোথাও থাকবে অপরচুনিটি কস্ট, কোথাও থাকবে কস্ট অফ ক্যাপিটাল, কোথাও থাকবে
এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, কোথাও থাকবে এক্সপেক্টেড ডিসকাউন্ট রেট, কোথাও থাকবে অপরচুনিটি কস্ট, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে থাকবে। কিন্তু এটির কাজ হচ্ছে একটি, এটি দিয়ে আমরা ডিসকাউন্টিং করি বা বাট্টাকরণ করি। আমাদের এই অঙ্কে মেইন ইনফরমেশনগুলো আমি আবার বলতেছি। এই প্রজেক্টের প্রাথমিক বিনিয়োগ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 1,20,000, 1,20,000 টাকা। আর এখান থেকে আমরা 5 বছর পর্যন্ত যে টাকাগুলো পাবো এই নগদ প্রবাহ হিসাবে পাবো, সেগুলো হচ্ছে 50,000, 48,000, 30,000, 42,000 এবং 20,000। আমরা এখানে কস্ট অফ ক্যাপিটাল হিসেবে পেলাম 15%। আর আমার এই প্রজেক্টের মেয়াদ আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। রিকোয়ারমেন্ট হিসেবে যে বিষয়গুলো দেওয়া আছে, ক্যালকুলেট ইন্টারনাল রেট অফ রিটার্ন IRR। আর বিতে আমাকে প্রশ্ন করা হয়েছে শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, এই প্রকল্পটি কি তুমি গ্রহণ করবে কিনা। তাহলে দেখো এখানে কস্ট অফ ক্যাপিটাল 15% দেওয়া আছে, আর আমাকে IRR বের করে সিদ্ধান্ত নিতে হবে আমি এই প্রজেক্ট কি গ্রহণ করব কি করব না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা IRR ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে গেলে তোমরা ভালোভাবে খেয়াল করতে হবে। ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় করতে গেলে আমার দুটি বাট্টার হার লাগবে। কয়টি বাট্টার হার? দুটি বাট্টার হার। দুটি বাট্টার হার, দুটি ডিসকাউন্ট রেটকে নিয়ে কাজ করে আমরা NPV অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। প্রশ্ন হচ্ছে স্যার আমরা দুটি বাট্টার হার কোথায় পাবো? দুটি বাট্টার হার আমরা যদি না দেওয়া থাকে তাহলে এই বাট্টার হার ধরার নির্ধারণ করার অন্য একটি সিস্টেম আছে, সেটি আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করব। আর যদি দেওয়া থাকে প্রশ্নে, যদি কোনো একটা রেট দেওয়া থাকে তাহলে আমাদের জন্য সহজ। প্রশ্নে যে রেটটি দেওয়া আছে আমরা সেই একটি রেট নিয়ে প্রথমে কাজ করব। প্রথমে কাজ করার পরে আরেকটি রেটকে আমরা অনুমান করে ধরে নিতে পারবো। তাহলে দেখো প্রশ্নে যে রেটটি দেওয়া থাকে প্রথমে আমরা এই রেটটি দিয়ে NPV বের করব। NPV বের করার পরে যেমন আমাদের এখানে দেখো প্রশ্নে 15% রেট দেওয়া আছে, বাট্টার হার কয় পার্সেন্ট দেওয়া আছে? 15%। অর্থাৎ আমার কস্ট অফ ক্যাপিটাল দেওয়া আছে 15%। আমরা 15% ধরে প্রথমে অঙ্ক করব। দেখো 15% ধরে আমরা যখন বাট্টাকরণ করলাম, অঙ্ক করলাম, আমাদের এখানে ফিবি হলো 1,33,458। তাহলে আমাদের এই প্রজেক্টের বিনিয়োগ হচ্ছে 1,20,000 টাকা। তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1,33,458। তাহলে দেখো এখানে কিন্তু আমার বিনিয়োগ 1,20,000 টাকা থেকে আমার টোটাল ফিবি 1,33,458 টাকা বেশি। তাহলে দেখো আমরা 15% ধরার পরে আমার এখানে প্রেজেন্ট ভ্যালুটা বিনিয়োগ থেকে বেশি আছে। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বিনিয়োগ থেকে বেশি থাকার মানে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ, ধনাত্মক। এখন যদি পজিটিভ থাকে আমরা আরও একটি বাট্টার হার ধরতে হবে যেখানে নেট প্রেজেন্ট ভ্যালু কী হবে? নেগেটিভ হবে। যেমন আমরা 15% ধরে যদি পজিটিভ হলো, আমরা 25% ধরলে আমাদের নেগেটিভ হবে। এটি আমরা মোটামুটি অনুমান করে ধরে নিলাম। প্রশ্ন হচ্ছে 25% ধরলে নেগেটিভ কীভাবে হবে? যেমন দেখো আমরা একটা বিষয় জানি যে বাট্টার হার আর বর্তমান মূল্যের ভিতরে সম্পর্কটা বিপরীতমুখী। কি মুখী? বিপরীতমুখী। বাট্টার হার এবং বর্তমান মূল্যের সাথে সম্পর্কটা বিপরীতমুখী। অর্থাৎ যদি বাট্টার হার বেশি হয় বর্তমান মূল্য কম হয়, বাট্টার হার কম হলে বর্তমান মূল্য বেশি হয়। তোমরা কিভাবে মনে রাখবা? খুব সহজে শুনে রাখো। তোমরা যখন বই কিনতে যাও, বইয়ের দোকানে যখন বই কিনতে যাও দেখবা সেখানে বইয়ের উপর ডিসকাউন্ট ধরা হয়, বইয়ের মূল্যের উপর ডিসকাউন্ট ধরা হয়। তোমরা অনেক সময় দোকানদারের সাথে বার্গেনিং করতে পারো যে 25% কেন, 30% ধরেন, দোকানদারে বলবে 28% ধরে, এইভাবে। অর্থাৎ তুমি মনে রাখতে পারবে কিভাবে? যদি ডিসকাউন্ট রেট, তুমি যখন বই কিনতে যাবে সেখানে বাট্টার হার যদি বেশি হয় তোমার বইয়ের মূল্য কি হবে? কম হবে। বাট্টার হার যদি কম হয় বইয়ের মূল্য কি হবে? বেশি হবে। যেমন তুমি যদি 500 টাকা দামের একটি বই, যে বইটির লিখিত মূল্য 500 টাকা আছে, তুমি যদি সেই বইটি 20% ডিসকাউন্টে কিনো তাহলে তোমাকে 400 টাকা দিতে হবে। আর যদি তুমি 25% ডিসকাউন্টে কিনো তোমাকে আরও কম টাকা দিতে হবে, অর্থাৎ 375 টাকা দিলে চলবে। অর্থাৎ এইভাবে মনে রাখতে পারবে যে এখানে বাট্টার হার বেশি, বর্তমান মূল্য কম। অর্থাৎ আমরা ডিসকাউন্ট রেট বেশি থাকলে বইয়ের মূল্য কম হয়, ডিসকাউন্ট রেট কম হলে বইয়ের মূল্য বেশি হয়। এইভাবে যেমন এখানে দেখো 15%, 15% যেখানে ধরেছি আমরা, সেখানে আমার প্রেজেন্ট ভ্যালু 1,20,000 টাকা থেকে 13,000 প্লাস বেশি, অর্থাৎ NPVটা আমার পজিটিভ। যার কারণে আমি নেগেটিভে যাওয়ার জন্য আমাকে কী করতে হবে? পিভিটা কমাতে হবে। কমাতে হলে, বর্তমান মূল্য কমাতে হলে বাট্টার হার কী করতে হবে? বাড়াতে হবে।
এই জন্য আমরা 25% ধরলাম, এবং 25% ধরার কারণ দেখতেছি যে আমার এখানে প্রেজেন্ট ভ্যালুটা 1,20,000 টাকা থেকে প্রায় 10,000 প্লাস কম, অর্থাৎ 1,09,000 টাকা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, যেটি 1,20,000 টাকা থেকে বাদ দিলে আমার 10,000 সামথিং এনপিভি নেগেটিভ হবে, অর্থাৎ আমরা নেগেটিভ এবং পজিটিভের দুইটি রেট আমরা পেয়ে গেছি, এবং এটিকে আমরা কাজে লাগাতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেখানে ইয়ার লিখেছি, ইয়ার 1, 2, 3, 4, 5, এবং যে টাকাগুলো আমরা ক্যাশ ফ্লো হিসেবে পেয়েছিলাম সেগুলো আমরা এখানে লিখেছি 50,000, 48,000, 30,000, 42,000 এবং 20,000। তাহলে প্রেজেন্ট ভ্যালু পিভিআইএফ অফ 15%, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর 15%, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটা আমরা এখানে লিখেছি। সেটি কিভাবে নির্ণয় করেছি সেটি আমরা তোমাদের পূর্বের ক্লাসে সেটি বর্ণনা করেছি বিস্তারিত। আমাদের এখানেও এই বিষয়টির একটি সংক্ষিপ্ত ওয়ার্কিং আমি দিয়ে দিয়েছি পরবর্তী স্লাইডে। দেখো এরপরে দেখো প্রেজেন্ট ভ্যালু আমরা বের করছি, তারপরে পিভিআইএফ অফ 25%, অর্থাৎ 25%-এ আমার প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরটা এখানে দেওয়া আছে। এটার সাথে আমার ক্যাশ ফ্লো যখন গুণ করব, গুণ করার পরে আমার টোটাল পিভি যেগুলো বের হবে এগুলোকে যোগ করার পরে আমার টোটাল পিভি হবে কি 1,09,837। দেখো আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর কিভাবে করেছি সেটির একটি ওয়ার্কিং ওয়ান, দেখো ওয়ার্কিং ওয়ান পিভিআইএফ আমরা দেখিয়েছি। প্রথমে পিভিআইএফ এখানে দেখো প্রথম বছরে আমরা পিভিআইএফ কিভাবে বের করেছি, 1/1.15 পাওয়ার 1 0.8696 বেড়ে হচ্ছে। দ্বিতীয় বছরে আমরা একই জিনিসকে পাওয়ার 2 দিয়ে করব, তৃতীয় বছরে আমরা একই জিনিসকে পাওয়ার 3 করব, অর্থাৎ ভাগ দেওয়ার সময় পাওয়ার 3 লিখে ভাগ করব। চতুর্থ বছরে আমরা পাওয়ার 4 এবং পঞ্চম বছরে পাওয়ার 5 লেখার পরে আমার প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টরগুলো বের হয়ে গেছে। ওয়ার্কিং 2-তে দেখো আমরা সেখানে পিভিআইএফ এর ক্ষেত্রে ওই সূত্রটাই ব্যবহার করেছি, 1/1 প্লাস 0.25, যেহেতু 25%, এখানে 0.25 আমরা আগেও আলোচনা করেছি। 10% হলে 0.10, 15% হলে 0.15, 25% হলে 0.25, এই জন্য 0.25কে ব্যবহার করেছি। আর এন মানে সময়, তো এখানে দেখো আমরা আবার কিভাবে করেছি, 1/1.25 পাওয়ার 1 প্রথম বছরে, দ্বিতীয় বছরে পাওয়ার 2, এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম বছরে পাওয়ার 5 ব্যবহার করে আমি পিভিআইএফ গুলো পেয়েছি। তাহলে দেখো এইগুলো আমরা এখানে ব্যবহার করে আমরা আমাদের এই টেবলটা আমরা পেয়েছি। সেখানে আমরা দেখো যখন আমার পিভিআইএফ ও 15% আমরা ব্যবহার করেছি তখন আমার টোটাল প্রেজেন্টগুলো হচ্ছে 1,30,458, আর যখন আমি পিভিআইএফ 25% ব্যবহার করেছি তখন আমার প্রেজেন্ট ভ্যালু হয়েছে 1,09,837 টাকা। সো আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে আমরা চলে যাব। আমাদেরকে কি বের করতে হবে, রিকোয়ারমেন্ট এতে আইআরআর বের করতে হবে। কি বের করতে হবে, আইআরআর। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আইআরআর এর অত্যন্ত সুন্দর একটি ছবি দেওয়া হয়েছে, তোমরা একটু দেখো। আইআরআর এর একটি মানে সুন্দর সূত্র দেওয়া হয়েছে, সূত্রটি দেখো। এই সূত্রটি একটি কমন ব্যাপার, আমি তোমাদের সুবিধার্থে আমার ভিডিওটি অন্যদিকে একটু সরিয়ে নিলাম। তোমরা দেখো এখানে আইআরআর সমান এ প্লাস সি, সি মাইনাস ডি আর বি মাইনাস এ। তাহলে দেখো এখানে আইআরআর হচ্ছে এ প্লাস সি ডিভাইডেড বাই সি মাইনাস ডি আর বি মাইনাস এ। তাহলে এটি একটু তোমরা কষ্ট করে মনে রাখতে হবে। এখানে এ বি সি ডি এই চারটি বিষয় ব্যবহার করা হয়েছে, যেহেতু এ থেকে ডি পর্যন্ত ব্যবহার করা হয়েছে, এবং এ থেকে ডি আমরা এগুলা কি একটু জানবো। আমাদের এখানে হিয়ার দিয়ে আমরা লিখেছি, হিয়ার দিয়ে আমরা কি লিখেছি, এ সমান লোয়ার ডিসকাউন্ট রেট, লোয়ার ডিসকাউন্ট রেট, এর সমান হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট। তাহলে দেখো লোয়ার ডিসকাউন্ট রেট কত পার্সেন্ট, অর্থাৎ ছোট বারটার হার কত পার্সেন্ট, 15%, আর বি সমান হায়ার ডিসকাউন্ট রেট 25% বা 25%। দেখো সি সমান কি, সি সমান হচ্ছে এনপিভি অফ লোয়ার ডিসকাউন্ট রেট, নিম্ন বার্তার হারে এনপিভি, অর্থাৎ মনে রাখতে হবে সহজে এর সাথে সি এর সম্পর্ক। আমরা যদি এ রে 1 ধরি, আর বি কে যদি 2 ধরি, সি কে যদি 3 ধরি, আর ডি এখানে ডির পরিবর্তে বি এসে গেছে, ডি কে যদি আমরা 4 ধরি, তাহলে জোট বিজোড়ের সম্পর্ক, এর সাথে সি এর সম্পর্ক, বি এর সাথে ডি এর সম্পর্ক।
তাহলে এতে দেখো, এতে লো ডিসকাউন্ট রেটে 15%, আর সি হচ্ছে লো ডিসকাউন্ট রেটে এনপিভি কত টাকা, লো ডিসকাউন্ট রেটে আমার এনপিভি 13,458 টাকা। এবার দেখো বি হচ্ছে হাই ডিসকাউন্ট রেট বা হাইয়ার ডিসকাউন্ট রেট, সেখানে আমার এনপিভি হচ্ছে -10,160, 10,163 টাকা। এবার আমরা এই মানগুলো এখানে বসিয়ে আমরা ক্যালকুলেশন করলাম। তোমরা দেখো ক্যালকুলেশনটা আমরা কিভাবে করেছি ধাপে ধাপে। দেখো এখানে প্রথম লাইনে আমরা লিখেছি উপরে 15% প্লাস উপরে হচ্ছে 13,458, যেহেতু এটা সির মান, আর নিচে আবার সি এসেছে 13,458 মাইনাস, এটি হচ্ছে সূত্রের মাইনাস, আর ব্র্যাকেটের ভিতরে 10,163 আগে যে মাইনাসটি আছে সেটি হচ্ছে আমার অঙ্ক থেকে প্রাপ্ত, এনপিভি থেকে প্রাপ্ত, তারপরে 25% মাইনাস 15%। এরপরে দেখো 15% এখানে উপরে যথারীতি আগের মতোই 13,458 দেওয়া আছে, আর নিম্নে মাইনাসে মাইনাস, অর্থাৎ মানে সূত্রের মাইনাস আর অঙ্কের মাইনাস দুটি যোগ হয়ে প্লাস চিহ্ন এসে গেছে, এবং এখানে 15% থেকে 25% থেকে 15% বাদ দেওয়ার পরে 10% এসেছে। দেখো এরপরে আমরা 15% যথারীতি আগের মতোই আছে, আর এখানে উপরে 13,458কে এই দুটি যোগফল 23,628 দ্বারা ভাগ হবে, আর পাশে গুণ 100%, 10% হবে। এরপরে আমার টোটালি যে ফলাফলটি বের হবে সেটি হচ্ছে 20.697%, 20.697%। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার রিকোয়ারমেন্ট বিতে যাব। রিকোয়ারমেন্ট বিতে গিয়ে আমরা সিদ্ধান্ত দিতে হবে। রিকোয়ারমেন্ট বিতে আমাদের কাছে কি করেছে, যে তুমি কি বিনিয়োগটি গ্রহণ করবে কিনা, তুমি কি বিনিয়োগটি গ্রহণ করবে কিনা, শুড ইউ অ্যাকসেপ্ট দিস ইনভেস্টমেন্ট অথবা দিস প্রজেক্ট। সো তোমাকে সিদ্ধান্ত হিসেবে দিতে হবে তুমি কি বিনিয়োগটি গ্রহণ করবে কি করবে না। দেখো এখানে বিনিয়োগ গ্রহণ করা না করার মানদণ্ডটা আসলে কি, সেটি হচ্ছে দেখো এই যে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইআরআর। আইআরআর হচ্ছে এমন একটা রেট যেখানে তোমার প্রতিষ্ঠানের সকল নগদ আন্তঃপ্রবাহের, ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য আমার বিনিয়োগের সমান হবে, অর্থাৎ তোমার যখন আইআরআর অর্জিত হবে সেখানে তোমার বিনিয়োগের সমান হবে, অর্থাৎ লাভ ক্ষতি কিছুই থাকবে না। অর্থাৎ আইআরআর এর যে রেট, ওই রেট অনুযায়ী তোমার লাভ ক্ষতি নর্মালি কিছুই থাকবে না। এখন যদি দেখো তুমি যে রেটটা পাও বা যে হারটা পাও, তোমার প্রত্যাশা, তুমি প্রকৃতপক্ষে আইআরআর হিসেবে পাচ্ছ 20,697, আর তোমার প্রত্যাশা হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, তোমার মূলধনের ব্যয় হচ্ছে এখানে 20.697%, অর্থাৎ এখানে আইআরআর হবে 20.697%, আর তোমার প্রত্যাশিত মূলধন ব্যয়ের হার অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 15%। তাহলে ভালোভাবে বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমার কস্ট অফ ক্যাপিটাল মানে মূলধন ব্যয়ের থেকে যদি আইআরআরটা বেশি হয়, মূলধন ব্যয় কস্ট অফ ক্যাপিটালটা যদি তোমার আইআরআরটা বেশি হয়, তাহলে তুমি প্রজেক্টটি গ্রহণ করবে। অর্থাৎ আমি যদি আরো একটু উদাহরণ দিই, তুমি বাজারে একটি জিনিস কিনতে গেলে যে মূল্য তুমি প্রত্যাশা করো, মনে করো আমি একটি ছাতা কিনতে গেলাম বাজারে, তাহলে আমার ছাতা, আমি যদি আশা করি যে আমার ছাতা 500 টাকা হতে পারে, এখন যদি আমি দেখি যে না ছাতার দাম 500 টাকা, তাহলে আমি খুশি হব এবং ছাতাটি আমি ক্রয়ের ক্ষেত্রে আমার আগ্রহ বাড়বে। দেখা যাবে যে আমি দেখি যে ছাতার দাম 800 টাকা, তখন আমার অনেক ক্ষেত্রে ছাতাটি ক্রয় করার আগ্রহ থাকবে না, অর্থাৎ আমি ছাতাটি ক্রয়ই করব না। এই যে দেখো আমার প্রত্যাশা থেকে প্রাপ্তিটা যদি বেশি হয় তাহলে আমি গ্রহণ করব, আর কম হলে আমি গ্রহণ করব না। যেহেতু আমাদের এই অঙ্কে কস্ট অফ ক্যাপিটাল মূলধন ব্যয় খরচ বা প্রত্যাশা আমার 15%, এর থেকে আমার প্রাপ্তি বা ইন্টারনাল রেট অফ রিটার্নটা কত পার্সেন্ট, 20,620.697%, সরি 20.697%টা আমার প্রত্যাশা থেকে বেশি হওয়ার কারণে আমি এই প্রজেক্টটি গ্রহণ করব। সো দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড বিকজ আইআরআর ইজ মোর দেন কস্ট অফ ক্যাপিটাল। দ্য প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড বিকজ আইআরআর ইজ মোর দেন কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ আমার এখানে আইআরআর যেটি আমি পেলাম সেটি আমার কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই যে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনার প্রয়াস সফল হবে যদি তোমরা আমার ক্লাসের ফিডব্যাকটা তোমরা দিয়ে থাকো, বাড়ির কাজ করে থাকো,
এই জন্য আমরা বাড়ির কাজ হিসাবে তোমাদের জন্য রেখেছি, একটি প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি। তোমরা প্রশ্নটি প্রয়োজনে ভিডিও পজ করে লিখে নাও, অথবা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, প্রশ্নের মূল আইটেমগুলো লিখে নিলে হবে। আমরা আগে যে প্রশ্নের আলোকে আমরা এই অঙ্কটি করেছি, এখানেও প্রায় একই বিষয়গুলো, জাস্ট আমরা কিছু ইনফরমেশন আমরা চেঞ্জ করেছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা অঙ্কটি করতে পারো এবং তোমাদের সাহস সঞ্চার হয়। আমি খুব কঠিন অঙ্ক দিয়ে দিলাম, তোমরা করতে পারলে না, তোমরা হতাশাগ্রস্ত হলে, তাহলে আসলে এখানে আমার ক্লাস নেওয়াটা সার্থক নয়। এই জন্য দেখো, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অফ প্রজেক্ট, একটি প্রজেক্টের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 60,000। এই প্রজেক্টের প্রাথমিক বিনিয়োগ কত? 60,000। লাইফ অফ প্রজেক্ট ইজ 5 ইয়ার। প্রজেক্টের আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। ক্যাশ ফ্লো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার অ্যান্ড ফিফথ ইয়ারে 25,000, 24,000, 20,000, 18,000 অ্যান্ড 10,000 রেসপেক্টিভলি, যথাক্রমে 25,000, 24,000, 20,000, 18,000, 10,000। কস্ট অফ ক্যাপিটাল 15%। এখানে রিকোয়ারমেন্ট হিসাবে আমরা আগের বিষয়গুলো রেখেছি। প্রথমে আমাদেরকে আয়ের বের করতে হবে, তারপরে শুড দ্য প্রজেক্ট বি অ্যাকসেপ্টেড, এই প্রজেক্টটি কি গ্রহণযোগ্য কিনা সেটি আমরা সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয় রিকোয়ারমেন্টে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়ির কাজ করবে, তোমাদের কাছে ক্লাসগুলো কেমন লাগতেছে সেটি জানাবে। আমি কিন্তু আমার ভিডিওতে কোনো ধরনের এডিটিং প্রক্রিয়া আমি করি না, অর্থাৎ একদম ন্যাচারাল ক্লাসের মতো আমরা তোমাদেরকে ক্লাসের সামনে আসলে তোমাদেরকে যেভাবে পড়াই, সেখানে আমাদের একটু ছোটোখাটো ভুল হতে পারে, আবার সংশোধন করে আসতে পারে। সুতরাং এখানেও আমাদের এই ধরনের কিছু হতে পারে, এবং আমরা এগুলো এডিট করব না। এডিট করা ছাড়া ন্যাচারাল ক্লাস হিসেবে আমি উপস্থাপন করব। আর যদি আমার এই চিন্তাটা ভালো হয়, তোমরা অবশ্যই জানাবে যে স্যার ঠিক আছে, আপনার চিন্তাটি ভালো, এবং তোমাদের কোনো পরামর্শ থাকলে ক্লাসের ব্যাপারে, বা তোমাদেরকে আমরা যেই বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি, যে বিষয়গুলো, যে স্লাইডগুলো উপস্থাপন করতেছি, সেই স্লাইডগুলা তোমাদের জন্য পছন্দনীয় কিনা, বা তোমাদের কাজে লাগে কিনা, তোমরা ভালোভাবে বুঝো কিনা, সেই বিষয়গুলো অবশ্যই আমাকে ফিডব্যাক দিবে। এবং তোমরা অবশ্যই, আমি এই ক্লাসগুলো যেই চ্যানেলে আমি দিয়ে থাকি, আমার সেই এফ অনলাইন একাডেমি, এই ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, আর এই পেজটিকে তোমরা অবশ্যই লাইক দিয়ে থাকবে, তোমরা আমার সাথে থাকবে। এবং এভাবে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে তোমাদের কাছে যে বিষয়গুলো কঠিন লাগে, সেই বিষয়গুলো আস্তে আস্তে উপস্থাপন করার মাধ্যমে তোমাদের অন্যান্য ইয়ারের অন্যান্য বিষয়ের ক্লাসগুলো উপস্থাপন করব। আমার প্রক্রিয়া প্রচেষ্টা চলবে। তোমরা সবাই আমার ক্লাস থেকে আশা করি উপকৃত হবে। তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও, এবং তোমাদের যে অনলাইন ক্লাস, যে অনলাইনে তোমরা অনেক সময় অপ্রয়োজনীয় তোমরা সময় কাটিয়ে থাকো, তোমরা আশা করি এই আমার ক্লাসগুলো নেওয়ার মাধ্যমে তোমাদের অপ্রয়োজনীয় সময় না কাটিয়ে তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। তোমরা অনুপ্রাণিত হবে, তোমরা শিখবে, জানবে, এবং নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার ক্লাস আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।